ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংরেজি স্কুল। যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় আ গ্লিম্পস অফ আওয়ার কালচার এই শিরোনামে আমাদের যে আলোচনাটা করেছিলাম এর আগে ইউনিট 1 লেসন 1 এর প্রথম পর্বটি পিপলস মিউজিক এই শিরোনামে এইটারই দ্বিতীয় পর্বটি আজকে আমরা আলোচনা করছি। এই তৃতীয় পর্বে আপনাদের যে টেক্সটটি রয়েছে সেটা আমরা আলোচনা করব এবং আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তরও আমরা আলোচনা করব। পাশাপাশি সিতে আপনাদের একটা প্যারাগ্রাফ লেখার কথা রয়েছে, সেই প্যারাগ্রাফটিও আমরা বিস্তারিত আলোচনা করব। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন, আশা রাখি আপনাদের ভালো লাগবে। আগের ক্লাসটিতে যেরকম সন্তুষ্টি প্রকাশ করেছেন সেরকম করে এটাও সন্তুষ্টি প্রকাশ করবেন। এছাড়াও আপনাদের বলে রাখি, আমাদের সকল ক্লাসগুলো পেতে প্লেলিস্ট চেক করুন। প্লেলিস্ট না দেখলে কিন্তু আপনি সব ক্লাসগুলো পাবেন না। অলরেডি এরপরে যে আমাদের ক্লাসটি রয়েছে নকশিকাঁথা, বাংলাদেশি কুইজিন, এগুলো কিন্তু অলরেডি আমরা আপলোড করেছি, প্লেলিস্টে আপনি দেখতে পাবেন। চলুন আমরা মূল আলোচনাটা শুরু করি। দ্য ফলোইংস আর ট্রান্সলেশন অফ হাসন রাজা সং। এই যে ট্রান্সলেশনটা, এটা হচ্ছে ইংরেজি ট্রান্সলেট করা আছে। এটা হাসন রাজার একটি গান, এটা বলা হচ্ছে। এখানে হাসন রাজার সং ব্যবহার করতে পারতো, অথবা আমরা এটাও প্রচলিত রয়েছে হাসন রাজার গান। ঠিক আছে, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিয়ে যদি এস ব্যবহার করতো তাহলে সুন্দর হতো আরো। হাসন রাজার গান বা হাসন রাজা গান, এরকম মিনিংটা আসছে এখন। And a ভাওয়া সং featured in the film আশিয়া ডিরেক্টেড বাই ফতেহ লোহানী। আরেকটি বিষয় রয়েছে, দেখেন এখানে হাসন রাজার গানের একটা ট্রান্সলেশন দেওয়া হয়েছে ইংরেজি ভার্সনে। যেহেতু আমাদের এটা ইংরেজি বই, এই জন্য ইংরেজি ভার্সনটি দেওয়া হয়েছে। আমি কিন্তু আপনাদের বাংলাটি দিয়ে দিয়েছি এবং বুঝাই দিব সেটি। এর পরবর্তীতে দ্বিতীয় কাজটি হচ্ছে ভাওয়া সং শুনতে হবে আপনাকে, সেটি হচ্ছে আসিয়া। এই যে মুভিটা রয়েছে এই মুভিটা আপনাকে দেখতে হবে। সেটা কোথায় দেখবেন, কিভাবে দেখবেন আমি একটু পরে বলছি, আপনারা পেয়ে যাবেন। আমরা শুরুতে আগে গানটা কমপ্লিট করে ফেলি। ট্রান্সলেশন অফ হাসন রাজাস। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার, এটা জগৎ বিখ্যাত একটি গান, আপনারা সবাই জানেন, অথবা ইউটিউবে সার্চ দিলেও কিন্তু আপনি পেয়ে যাবেন। চলুন আমরা দ্রুত একটি পড়ে নেই। ওহ দিস সে মাই হাউস ইজ নো গুড। লোকে বলে রে ঘর বাড়ি ভালা না আমার, বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার। কি ঘর বানাইমু আমি শূন্যেরও মাঝার। I erect a home, yet how long will I truly stay? আমি যদি ভালো করে ঘর বানাই তাহলে কয়দিন সেখানে থাকবো। এই জন্য আমরা বলেছি, বা এটা মূল গানটি আমি এখানে যেটা নিয়েছি, আপনাদের মূল গানটি নিয়েছি। আমি একটু সহজ করে আপনাদের বলার চেষ্টা করছি যে ভালো করে যদি আমি ঘর বানাই তাহলে সেখানে আমি কয়দিন থাকবো। I gazed into the mirror. আমি আয়নাতে দেখে অনুভব করতে পারছি। দ্যাট মিনস আয়না দিয়ে চাইয়া দেখি। নোটিসিং দ্য স্টুডেন্ট স্ট্যান্ডস অফ গ্রে ইন মাই হেয়ার। আমি খেয়াল করে দেখলাম আয়নাতে যে আমার চুল পেকে গেছে। এই জন্য কবি কত সুন্দর করে লিখেছেন, হাসন রাজা খেয়াল করেন আয়না দিয়ে চাইয়া দেখি পাকনা চুল আমার। এরপরে আসেন থিঙ্কিং অফ দিস। এটা ভেবে হাসন রাজা নেভার বিল্ট আ ডোয়েলিং। হাসন রাজা এটা ভেবে ঘর বাড়ি বানায়নি। এই জন্য উনি লিখেছেন এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে। এরপরে আসেন ওয়ার উইল আল্লাহ টেক হিম। কোথায় নিয়ে রাখবো আল্লাহ, মানে আল্লাহ তাকে কোথায় নিয়ে রাখবে। ওয়ার উইল হি ফাইন্ড রেস্ট। সে কোথায় বিশ্রাম নেবে বা কোথায় সে থাকবে। এইখানে যেটা হয়েছে মূলত একটু ট্রান্সলেট করার ক্ষেত্রে একটু 19-20 হয়েছে মূল জায়গাটা থেকে। মূল জায়গাটা এরকম ছিল, কোথায় নিয়ে রাখবো আল্লাহ তাই ভাবিয়া কান্দে। ঠিক এটা ছিল মূল ট্রান্সলেটটা। সেটাকে একটু আলাদা করে যিনি ট্রান্সলেট করেছেন উনি এটা সুন্দর করে এখানে উপস্থাপন করেছেন, যেন ইন্টারন্যাশনালি যখন অন্যরা বুঝবেন বা পড়বেন তখন তারা কিন্তু সহজেই বুঝতে পারবেন। এই জন্যই। এরপরে আসেন দিস আনসার্টেনিটি ব্রিংস হিম টু টিয়ার্স। এই যে অনিশ্চয়তাগুলো এগুলো ভেবেই কবি কান্না করছে, তাই ভাবিয়া কান্দে। এরপরে আসেন ইফ অনলি হাসন রাজা হ্যাড নোন হিজ ডেজ। হাসন রাজা যদি তার দিনগুলোর কথা জানতো, যে সে কয়দিন বাঁচবে, আমরা যদি সবাই জানতাম, হি উড হ্যাভ পেইন্টেড হিজ রুমস ইন ভাইব্রান্ট হিউস। তাহলে এখন কবি বলছে যে সে যদি জানতো যে কয়দিন বাঁচবে তাহলে কিন্তু সে রং বেরঙের ঘর বানাতে পারতো বা বাড়ি তৈরি করতে পারতো। এই জায়গায় হাসন রাজা সরাসরি যে বিষয়টি বলেছেন, জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, বানাইতো দালান কোঠা করিয়া রঙিন। এটা আমাদের একটু মিস হয়ে গেছে, এই জায়গায় হবে করিয়া রঙিন। একটু আপনাদের লিখে দিচ্ছি, এইভাবে আপনাদের এটা হবে করিয়া রঙিন। Oh, they say my house is no good. প্রথমটাই আবার রিপিট করেছে, বাট হোয়াট ক্যান আই বিল্ড উইথ নাথিং হেয়ার। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা না আমার। কি ঘর বানাইমু আমি
শূন্যেরও মাঝার, এরকম গানটির মূল বিষয়টি রয়েছে। এরপরে আসছেন লিসেন টু দ্য ভাওয়াইয়া সং, ওইটি আমাদের কাজ শেষ। এখন আপনাকে ভাওয়াইয়া সংটা শুনতে হবে অন দ্য ইন্টারনেটে আপনাকে শুনতে হবে। দ্য অ্যাজ ফিচার্ড ইন দ্য ফিল্ম আশিয়া অ্যান্ড সাং বাই মুস্তফা জামান, এই গানগুলো করেছেন মুস্তফা জামান, আব্বাসী এবং ফেরদৌসী রহমান। তাহলে এটা আপনারা একটু শুনে নেবেন, আমি লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে লিঙ্কটি, এটা ইউটিউবে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন, অথবা আপনি আশিয়া মুভি লিখে সার্চ দিবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। এই যে লিঙ্কটি আপনাদের রয়েছে, যদি কারো প্রয়োজন হয় লিঙ্কটি খুঁজে না পান তাহলে হোয়াটসঅ্যাপে নক করবেন। এই ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, আমাদের একটা গ্রুপ আছে, ওই গ্রুপে যুক্ত হবেন। যুক্ত হলে যেটা হবে, আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো যদি আপনারা চান সেক্ষেত্রে আমরা আপনাকে দ্রুত দিয়ে দিতে পারবো। এরপরে আসেন, আমরা মনে করেন আপনি ওই মুভিটা দেখলেন বা ওখানকার গানগুলো শুনলেন, এখন আসেন প্রশ্নগুলোর অ্যান্সার আপনাকে করতে হবে। হোয়াট আর সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জনরাস মেনশনড ইন দ্য প্যাসেজ, এই পাঠে বাংলাদেশের কোন লোকসঙ্গীতের উদাহরণ উল্লেখ করা হয়েছে, কোন কোন আমরা পড়ে এসেছি। যদি আপনারা এর আগের পর্বটি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন, অথবা এই লেসনের শুরুতে যে টেক্সটটি রয়েছে ওই টেক্সটিতে দেখবেন সরাসরি এগুলো লেখা আছে। অ্যান্সারটি এভাবে লিখবেন, সাম এক্সাম্পলস অফ বাংলাদেশি ফোক মিউজিক জনরাস মেনশনড ইন দ্য প্যাসেজ ইনক্লুড পল্লী গীতি, ভাওয়াইয়া, জারি সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান অ্যান্ড দ্য সংস অফ হাসন রাজা। এটি হুবহু ছিল, জাস্ট এটা আপনারা লিখে ফেলবেন যে পাঠে বাংলাদেশের লোকসঙ্গীতের উদাহরণ হিসেবে পল্লী গীতি, ভাটিয়ালি, জারি সারি, গম্ভীরা, লালন গীতি, পালাগান ও হাসন রাজা গানগুলোর কথা উল্লেখ করা হয়েছে। এরপরে আসলে নাম্বার 2 তে গিয়ে যে প্রশ্নটি আপনাদের রয়েছে নাম্বার 2 তে, হাউ আর দ্য ইনস্ট্রুমেন্টস ইউজড ইন দ্য ফোক মিউজিক কানেক্টেড টু দ্য ল্যান্ড অ্যান্ড এনভায়রনমেন্ট, লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্র কিভাবে ভূমি এবং পরিবেশের সাথে সংযুক্ত। এই লাইনটি সরাসরি প্যাসেজে আপনারা পেয়ে যাবেন এর উত্তরটি। ইনস্ট্রুমেন্টস ইউজড ইন ফোক মিউজিক আর মেড ফ্রম ন্যাচারাল ম্যাটেরিয়ালস ফাউন্ড ইন দ্য এনভায়রনমেন্ট, যে বিষয়টি বলছে যে লোকসঙ্গীতে ব্যবহৃত যন্ত্রগুলো প্রকৃতিতে খুঁজে পাওয়া যায়, সাসেস অ্যানিমেল স্কিনস, ব্যাম্বো অ্যান্ড ক্যালাবাস, যেটা আমরা টেক্সটে পেয়েছিলাম। উদাহরণস্বরূপ যেটা দেখানো হয়েছে যে প্রাণীর চামড়া, বাঁশ এবং লাউয়ের খোল দিয়ে, লাউয়ের যে ভিতরের অংশটি আছে সেটা ফেলে দেওয়ার পরে উপরের আস্তরণটা কিন্তু শক্ত হয়ে যায় শুকনো হলে, সেখান থেকে কিন্তু তার বেঁধে সুন্দর করে ডিজাইন করে অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। These materials connect the music deeply to the land and its surroundings. এখন বলছে যে এই উপকরণগুলো সঙ্গীতকে ভূমি এবং তার চারপাশের পরিবেশের সঙ্গে গভীরভাবে সংযুক্ত করে, কারণ যেহেতু এই যন্ত্রগুলো আমাদের নিজস্ব এবং আমাদের ওই এলাকারই তৈরি, ওই পরিবেশের আদলে তৈরি, এই জন্য আমরা এটা বলছি। নাম্বার 3 তে গিয়ে যে বিষয়টি বলছে, হোয়াট হ্যাপেন্স টু ফোক মিউজিক এস পিপল মুভ টু সিটিজ অ্যান্ড ভিলেজেস চেঞ্জ, মানুষ শহরে চলে গেলে এবং গ্রাম পরিবর্তন হলে লোকসঙ্গীতের কি হয়। এই লাইনটাও ছিল আপনাদের ওই টেক্সট থেকে। মূলত এখানে যে প্রশ্নগুলো করেছে সবগুলো আপনাদের টেক্সট থেকেই নিয়েছে। যেভাবে লিখবেন, as people migrate to cities and villages, transforms traditional folk music starts to fade. মানুষ শহরে চলে গেলে এবং গ্রাম পরিবর্তন করলে ঐতিহ্যবাহী লোকসঙ্গীত ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে। The changes in lifestyle and environment contribute to the decline of these tunes. জীবনধারা এবং পরিবেশের পরিবর্তন এই সুরগুলোর ক্ষতির কারণ হয়, কারণ মানুষ যখন শহরে যাচ্ছে তখন শহরে জীবনযাপন করছে, সেক্ষেত্রে কিন্তু সে আর এটা ইচ্ছে থাকা সত্ত্বেও লালন পালন করতে পারছে না, শহরের সাথে তাকে কোপ উইথ পেরে উঠতে হচ্ছে বা মানায় নিতে হচ্ছে। এই জন্যই চলেন আমরা পরবর্তী অংশ 4 নম্বরে যে প্রশ্নটি আপনাদের রয়েছে সেটা দেখে নিই, এবং এরপরে সিতে আপনাদের যে কাজটি রয়েছে সেটাও কিন্তু আমরা দেখবো আজকে। এই পর্বে আমরা এটার সব এ টু জেড শেষ করে ফেলবো। হাউ ইজ বাংলাদেশি ফোক মিউজিক স্টিল প্রেজেন্ট ইন মেইনস্ট্রিম মিডিয়া ডিসপাইট ইটস ডিক্লাইন, লোকসঙ্গীতের ক্ষয় সত্ত্বেও এটি কিভাবে মূলধারার গণমাধ্যমে এখনো বিদ্যমান, এই যে ক্ষয় হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে তারপরে এটি কিভাবে অবস্থান করছে বা টিকে আছে মিডিয়াগুলোতে, সেটাই বলছে। বাংলাদেশের ফোক মিউজিক continues to appear in mainstream media through its use in films and music albums, keeping the traditional alive in contemporary culture. তাহলে যে বিষয়টি বলা হচ্ছে যে বাংলাদেশি লোকসঙ্গীত চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামের মাধ্যমে মূলধারার গণমাধ্যমে এখনো বিদ্যমান রয়েছে, তার মানে এটা দিয়ে মুভি বানানো হয় বা অডিও মিউজিক ভিডিওর সিডি বা মিউজিক ভিডিও ইত্যাদি, বা ইউটিউবে আমরা এখন সাম্প্রতিক দেখছি যে সেগুলো ডাইভার্ট হয়ে ক্যাসেট ছিল, ক্যাসেট থেকে এখন সিডি আসছিল, সিডি থেকে এখন আমরা চলে এসেছি ইউটিউব বা
ফেসবুকে কিন্তু আমরা এগুলো পেয়ে থাকি, সেটাই বলছে। এবং এরপরে বলছে কিপিং দ্য ট্র্যাডিশন অ্যালাইভ ইন কন্টেম্পোরারি কালচার, যা এই ঐতিহ্যকে আধুনিক সংস্কৃতিতে জীবিত রাখছে। এই আধুনিক সভ্যতার ফলেও বা আধুনিকতার ছোঁয়ার ক্ষেত্রেও এইভাবে চলচ্চিত্র এবং সঙ্গীত অ্যালবামের মাধ্যমে এটি টিকে আছে। এই ছিল আমাদের প্রশ্নগুলোর উত্তর। আমরা এখন সি নাম্বারে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ ছিল, সেটা একটু দেখে নেই। ডিসকাসিং গ্রুপস অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ অন দ্য ফলোইং টপিক। আপনাদের এটা আলোচনা করতে হবে দলে, তারপরে যে তথ্যগুলো আপনারা পেলেন সেই তথ্যগুলো দিয়ে আপনাকে সুন্দর করে সাজাতে হবে একটি প্যারাগ্রাফ। আমি এখানে সম্ভাব্য একটি প্যারাগ্রাফ দিয়ে দিয়েছি, আপনি আপনার মতো করে সুন্দর করে লিখতে পারেন। তাহলে মনে করেন আপনারা ডিসকাস করলেন বন্ধুদের সাথে, একে অপরে বিভিন্ন তথ্য কালেক্ট করলেন। তথ্য কালেক্ট করার পরে ফাইনালি যেভাবে লিখবেন, হাউ বাংলাদেশি ফোক মিউজিক হ্যাজ চেঞ্জড ওভার দ্য ইয়ার্স। বাংলাদেশের লোকসঙ্গীতের যে পরিবর্তন হচ্ছে সে বিষয়টি। বাংলাদেশি ফোক মিউজিক হ্যাজ আন্ডারগন সিগনিফিক্যান্ট চেঞ্জেস ওভার দ্য ইয়ার্স। যে বিষয়টি বলা হচ্ছে, বাংলাদেশের লোকসঙ্গীত সময়ের সঙ্গে সঙ্গে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। ইনফ্লুয়েন্সড বাই দ্য মডার্নাইজেশন, আরবানাইজেশন অ্যান্ড এভলভিং লাইফস্টাইল। তাহলে আমরা যে বিষয়টি এখানে বলার চেষ্টা করছি, যা আধুনিকতা, নগরায়ন এবং জীবন ধারণের পরিবর্তনের দ্বারা প্রবাহিত হয়েছে। ইন দ্য পাস্ট, অতীতে, ফোক মিউজিক ওয়াজ ডিপলি রুটেড ইন রুরাল লাইফ। বলা হচ্ছে অতীতে লোকসঙ্গীত গ্রামীণ জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ছিল। রিফ্লেক্টিং এগ্রিকালচার প্র্যাকটিসেস, যেখানে মূলত প্রতিফলিত হতো কৃষি কার্যক্রম, সিজনাল চেঞ্জেস, ঋতুর পরিবর্তন অ্যান্ড ট্র্যাডিশনাল রিচুয়ালস বা ঐতিহ্যবাহী আচার অনুষ্ঠান প্রতিফলিত করত। Instruments made from natural materials like bamboo, animal skin and calabash were central to its unique sound. এবং এরপরে যে বিষয়টি বলছে, এটা আমরা প্যাসেজ থেকেই কানেক্ট করার চেষ্টা করেছি, যেহেতু শিক্ষার্থীরা টেক্সটটি পড়বেন, টেক্সট পড়ার থেকে যেন আপনি হেল্পটা নিতে পারেন বা ওখান থেকে যেন অনেক ইনফরমেশন ব্যবহার করতে পারেন, এই জন্য আমরা ওখান থেকে অ্যাড করেছি, যেটা আপনাদের জন্য খুব সুবিধা হবে। যে বিষয়টি বলা হচ্ছে, বাঁশ, প্রাণীর চামড়া এবং লাউয়ের মতো প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি বাদ্য যন্ত্র এই সঙ্গীতের সক্রিয়তার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। However, যাই হোক, as people migrated to cities and villages transformed, যেহেতু মানুষ শহরে স্থানান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে ট্র্যাডিশনাল ফোক মিউজিক বিগান টু ফেড। স্থানান্তরিত হওয়ার সঙ্গে সঙ্গে এবং গ্রাম পরিবর্তন করার কারণে ঐতিহ্যবাহী লোকসঙ্গীত বিলুপ্ত হতে শুরু করে। ফোক মিউজিক কন্টিনিউস টু রিপ্রেজেন্ট দ্য ইমোশনস, স্ট্রাগলস অ্যান্ড সেলিব্রেশনস অফ পিপল। এখন যে বিষয়টি আমরা অ্যাড করার চেষ্টা করছি, তবুও এটি আজও দৈনন্দিন জীবন এবং সংস্কৃতিতে অপরিহার্য। ফোক মিউজিক কন্টিনিউস টু রিপ্রেজেন্ট দ্য ইমোশন, স্ট্রাগলস অ্যান্ড সেলিব্রেশন অফ দ্য পিপল। লোকসঙ্গীত মানুষের আবেগ, সংগ্রাম এবং উদযাপনকে প্রতিনিধিত্ব করে। টুডে, বর্তমানে, ইট ইজ প্রিজার্ভড অ্যান্ড সেলিব্রেটেড থ্রু ফিল্মস, মিউজিক, অ্যালবামস অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যালস। এখন যে বিষয়টি বলা হচ্ছে যে বর্তমানে এটি চলচ্চিত্র, সঙ্গীত, অ্যালবাম এবং সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে সংরক্ষণ এবং উদযাপিত হয়। সার্ভিং অ্যাজ আ ব্রিজ বিটুইন দ্য পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট while keeping বাংলাদেশি কালচার হেরিটেজ অ্যালাইভ। এটি অতীত ও বর্তমানের মধ্যে একটি সেতু হিসাবে কাজ করে এবং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবিত রাখে। ঠিক এভাবে যদি আপনারা প্রেজেন্ট করতে পারেন বা লিখতে পারেন সেক্ষেত্রে, তাহলে কিন্তু আপনাদের লেখনীটা অনেক সুন্দর হবে। আপনাদের বোঝার স্বার্থে এই যে বাংলাটা দিয়ে দিয়েছি, এটা আপনারা এসএস ব্যবহার করতে পারেন, ওইটা এসএস ব্যবহার করবেন। দুইটাই কম্বাইন করে যদি সুন্দর করে আপনি পড়েন বা প্রস্তুতি নেন, বুঝে বুঝে পড়বেন। আপনারা যখনই প্যারাগ্রাফ পড়বেন, আপনাদের অনেককে প্যারাগ্রাফ পড়া দিলে বা কোনো কিছু পড়া দিলে আপনারা শুধু মুখস্থ করতে চান। আসলে মুখস্থ করার দিন নয় এটা। আমরা এখন মডার্ন যুগে আছি, এখানে আপনাকে অনেক বুঝতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। শিক্ষার্থীরা, আমাদের আজকের এই আয়োজনমালা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেটাতে যুক্ত হতে পারেন। আপনারা যদি বেটার প্রিপারেশনের জন্য আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চান, সেক্ষেত্রেও মান্থলি পেমেন্টের মাধ্যমে সেখানে কিন্তু আপনি আমাদের সাথে ক্লাসগুলো করতে পারেন। সেক্ষেত্রে খুব দ্রুত আপনার প্রস্তুতিটা অনেক ভালো হবে।
এই প্রত্যাশায় রাখছি। আপনাদের মূল্যবান মন্তব্যের অপেক্ষা থাকলাম। আপনাদের কেমন লেগেছে পরবর্তী এপিসোড দেখার আহ্বান রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। If the video is helpful for you, you must subscribe Shobhan Online English School and press the bell icon to get more updates. Allah Hafiz.